আজকে অনেকেই জয়েন করেছে। ঠিক আছে। আহ, আমরা মোটামুটি 51 ধারা পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা যেটা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির উপরে অলরেডি 3টা ক্লাস হবে। আমার ম্যাটেরিয়ালস রেডি আছে। তো আজকে যেটা আলোচনা করব বিভিন্ন ধারায় রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে রাষ্ট্রপতি সম্বন্ধে বলা হয়েছে। প্রথমে এই যে রাষ্ট্রপতির অবস্থা বা ভারত, সেটা একটু সংক্ষেপে আলোচনা করি। আমাদের যখন দেশ 1947 15ই আগস্ট হয়, তখন কিন্তু যে সংবিধান প্রণেতারা বা বিশেষ করে দেশের যারা শাসন ব্যবস্থা চালাচ্ছিল বা চালাবে, তারা ঠিক করেও পারছিল না যে আমাদের দেশের শাসন ব্যবস্থা কেমন হবে। গণপরিষদের একটা অংশ বলছে, তারা বলল যে সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে অনুকরণ করে শাসন ব্যবস্থা বা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা, এইরকম শাসন ব্যবস্থা ভারতবর্ষে গ্রহণ করা হোক। কারণ হচ্ছে এই সরকার, এই শাসন ব্যবস্থায় সরকার স্থায়ী হবে এবং শক্তিশালী হবে। আর এই অভিমতের পক্ষে যেরকম অধ্যাপক কেটি শিবনলাল সাক্সেনা, এরা প্রস্তাব রেখেছিল যে ভারতবর্ষে এই মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা পরিচালিত হোক। মিউট করে দাও, কারো আনমিউট আছে। তবে বেশিরভাগ সদস্য গণপরিষদের তারা যুক্তি দেখালো যে যেহেতু ভারতবর্ষ দীর্ঘদিন ব্রিটিশদের অধীনে ছিল এবং ভারতবর্ষে ব্রিটিশের যে শাসন ব্যবস্থা, সেই ধরনের শাসন ব্যবস্থা ভারতবর্ষে পরিচালিত ছিল, আর সেই কারণে ভারতবর্ষে খুব আগ্রহী হবেন এবং এই ধরনের শাসন ব্যবস্থা খুব সহজে অ্যাডজাস্ট করবেন। এরকম যুক্তি দেখিয়ে ভারতের গণপরিষদের সদস্যরা ঠিক করলো যে না, ভারতবর্ষে সংসদীয় শাসন ব্যবস্থা পরিচালিত হবে। আর এই কারণে মানে এইখানে কিছুটা রাষ্ট্রপতি শাসিত, মানে যে দেখো শেষে লিখেছি আমি যে সংসদীয় রাষ্ট্রপতি শাসন সমন্বয়ে আর গণতান্ত্রিক প্রজাতন্ত্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ ব্রিটিশ যে শাসন ব্যবস্থা পুরোপুরি সেটা গ্রহণ করা হয়নি। মার্কিন শাসন ব্যবস্থার কিছু ভালো দিক, বিশেষ করে রাষ্ট্রপতি সংক্রান্ত আমরা যখন আলোচনা করব, রাষ্ট্রপতি যে বিভিন্ন ধারাগুলো এবং তার ক্ষমতা কার্যাবলী, তখন কিছু কিছু বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে আসবে। তো তো ভারতবর্ষের অ্যাকচুয়াল যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির, যদিও ভারতবর্ষের সংবিধানে কোথাও ফেডারেশন বা ফেডারেলিজম শব্দটি ব্যবহার করা হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির গণতান্ত্রিক প্রজাতন্ত্র, এই রকম এক ধরনের তো এই শাসন ব্যবস্থা কেমন? তো এই শাসন ব্যবস্থায় বলা হচ্ছে যে শাসন বিভাগের প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। হ্যালো, শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো কেউ। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। তাড়াতাড়ি রেসপন্স করবে। কোনো ডিস্টার্ব হচ্ছে কি বা কেটে কেটে যাচ্ছে এরকম? না স্যার, কোনো অবধি কোনো ডিস্টার্ব নেই। আচ্ছা। তো আমরা জানি যে শাসন বিভাগের যে প্রধান বা রাষ্ট্রপতির নামে ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হয়, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা মন্ত্রিসভা থাকে, আর সেই মন্ত্রিসভার পরামর্শে কিন্তু ভারতবর্ষের শাসন ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তো ভারতের যে কেন্দ্রীয় শাসন গঠিত হয়, সেই গঠিত কাদেরকে নিয়ে গঠিত হয়? এক হচ্ছে রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ এবং সরকারের কিছু স্থায়ী কর্মচারী, এই সবাইকে নিয়ে এই মন্ত্রী শ্যামাপদ বারবার জয়েন হচ্ছে না কেন? কেন জয়েন হচ্ছে না? সকলে তো জয়েন করেছে। তোমার ইন্টারনেট বোধহয় দুর্বল আছে। হ্যাঁ, তুমি আর একটা সুইচ অফ অন করো। দেখো, তারপরে এরকম হয় মাঝে মধ্যে।
ঠিক। হুম। ঠিক আছে, আমি চাইছি যে 100% উপস্থিতি হোক, একটু সিনসিয়ারলি এখন ক্লাস করতে হবে আর কি। তো যাই হোক, তো শাসন ব্যবস্থা বা যে এই শাসন ব্যবস্থা কাদেরকে নিয়ে গঠিত হচ্ছে? রাষ্ট্রপতির নামেই শাসন পরিচালিত হয়, কিন্তু শাসন ব্যবস্থা গঠিত হয় রাষ্ট্রপতি আর প্রকৃত শাসক প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ এবং সরকারের কিছু স্থায়ী কর্মচারী। তো এই যে শাসক, যারা দেশকে শাসন করছে বা শাসন ব্যবস্থা পরিচালনা করছে, এদেরকে দুটো ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্থায়ী সদস্য, আর দ্বিতীয় হচ্ছে অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্য কারা? তো যারা সরকারের দৈনন্দিন কাজকর্মের সাথে যুক্ত আছে, যেমন বিভিন্ন আমলারা, ডিএম, এডিএম বা প্রশাসন, বিডিও, এই ধরনের যারা সরকারি কর্মচারী বা আমলা, তারা হচ্ছে সরকারের স্থানীয় শাসন বিভাগ। আবার রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এরা হচ্ছে শাসন বিভাগের মাথা, এবং মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রিসভা, এরা কিন্তু রাজনৈতিকভাবে নিযুক্ত হন এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত হন। আর এই কারণে এরা হচ্ছে অস্থায়ী বা রাজনৈতিক শাসন বিভাগ। তো ভারতের সংবিধানের 52 থেকে 78, আমি প্রথমেই দিয়েছি যে 52 থেকে 78 নং ধারার মধ্যে শাসন বিভাগ বা শাসন ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আমরা যে দেখে নেব, খুব পরীক্ষাতে আসে এটা, অনেকের কনফিউশন হয়ে যায় যে 52 নং ধারায় কি বলা হয়েছে, দেয়ার শ্যাল বি এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত 52 নম্বর ধারা অনুসারে ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। এই শব্দটা কিন্তু এখানে বলা হয়েছে। বাকি ধারায় 53 নং ধারায় কি বলা হয়েছে, 53 নং ধারা কয়েকটা ভাগ আছে। তো সেখানে 53 যে 1 নং ধারা, সেখানে বলা হয়েছে the executive power of the union shall be vested in the president and shall be exercised by him either directly or through officers subordinate to him in accordance with this constitution. মানে কি, আমি নিচে বাংলাটা দিয়েছি, সেখানে বলেছে যে ভারতের সংবিধানের 53 1 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি শাসন সংক্রান্ত প্রভূত ক্ষমতা ভোগ করবেন। মানে ভারতবর্ষের all executive power shall be vested in the president, অর্থাৎ সমস্ত ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয়েছে, এবং তিনি সেই ক্ষমতা ডিরেক্টলি বা থ্রু অফিসার্স, বিভিন্ন তার নিজের অধস্তন যে কর্মচারী, তাদের মাধ্যমে সেই শাসন ব্যবস্থা প্রয়োগ করে থাকে। 53 2 নং ধারায় কি বলেছে, 2 নং ধারা বলা হচ্ছে যে উইদাউট প্রিজুডিস টু দ্য জেনারেলিটি of the foregoing provisions, the supreme commander of the defense force of the union shall be vested in the president and the exercise thereof shall be regulated by law. অর্থাৎ 53 2 হচ্ছে যে আইন মেনে, পার্লামেন্ট কর্তৃক আইন হতে পারে বা সংবিধান আইন হতে পারে, সে আইন মেনে সমস্ত প্রশাসনিক বিভাগের সর্বোচ্চ কমান্ডার হচ্ছেন বা সব শাসন ব্যবস্থার তিনি কমান্ড করবেন, এরকম একটা প্রভিশন এই ধারাতে। পরবর্তী ধারা হচ্ছে 54 নং ধারা। 54 নং, এটা খুব গুরুত্বপূর্ণ, এই পরিটাও খুব প্রশ্নটা আসে। বলছে যে দ্য প্রেসিডেন্ট শ্যাল বি ইলেক্টেড বাই দ্য মেম্বার অফ অ্যান ইলেকট্রাল কলেজ কনসিস্টিং অফ, অর্থাৎ রাষ্ট্রপতি যে নির্বাচিত হবে, কারা নির্বাচন করবে, একটা ইলেকট্রাল কলেজ, অর্থাৎ একটি নির্বাচক মন্ডলী। কাদেরকে নিয়ে? দ্য ইলেক্টেড মেম্বার অফ বোথ হাউস অফ পার্লামেন্ট, পার্লামেন্টের যে লোকসভা রাজ্যসভা আছে, দুই কক্ষের যারা ইলেক্টেড মেম্বার, ইলেক্টেড শব্দটা মাথায় রাখবে, কিছু নমিনেট থাকে
শুনতে পাচ্ছ সবাই? হ্যালো? স্যার স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ। আর আরেকটা কি বলেছে বি নম্বরে, ইলেক্টেড মেম্বার্স অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ অফ দ্য স্টেট, বিভিন্ন বিধানসভার যারা নির্বাচিত প্রতিনিধি আছেন তারা আর মিলে একটা নির্বাচক সংস্থা বা নির্বাচক মন্ডলী গঠিত হবে, এবং তারা কিন্তু ভোট দানের মাধ্যমে রাষ্ট্রপতিকে নির্বাচন করবেন। যদিও আমাদের রাষ্ট্রপতি নির্বাচনটা প্রত্যক্ষভাবে বা জেনারেল ইলেকশনের মাধ্যমে হয় না, এটা একটা পরোক্ষ নির্বাচন, প্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হন। তো এইভাবে এই যে কাদের দ্বারা, এটা ভালো করে মনে রাখবে, এখানে ইলেক্টেড শব্দটা মনে রাখবে, কারণ কিছু কিছু সদস্য আছে যাদেরকে রাষ্ট্রপতি নমিনেটেড করেন, তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান করতে পারেন না। পরের বার কিন্তু অপসারণের সময় তারা আবার ভোটদান করেন না, ওটা একটা ব্যতিক্রম আছে, যখন আলোচনা করবো তখন সেটা বলবো। এছাড়াও এই যে দুটো বিষয় আছে, তাছাড়াও দিল্লি এবং পুডুচেরি, এখানে জানো তোমরা বিধানসভা আছে, সেই বিধানসভা যারা সদস্য, নির্বাচিত সদস্য তারা, এবং 1992 সালে 70তম সংবিধান সংশোধনের মাধ্যমে যে তৃতীয় ব্যবস্থা সেটা যুক্ত করা হয়েছে, এটা মনে রাখবে। আগে কিন্তু এরা দিতে পারতো না ভোট, এবং এটি 1995 সালের 1 জুন থেকে কার্যকর। তো 54 ধারা সম্বন্ধে এই বিষয়। এছাড়াও ভারতের যে নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, তো সেই নির্বাচন পদ্ধতি সম্পর্কে এই 54 এবং 55 নং ধারায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। আয়ারল্যান্ডের সংবিধানের অনুসরণে এই পদ্ধতি করা হয়েছে, এটা শব্দটা মনে রাখবে। ভারতের যে রাষ্ট্রপতি নির্বাচন কোন সংবিধানের অনুকরণে সেটা গ্রহণ করা হয়েছে। আর এই যে নির্বাচন পদ্ধতি, এই নির্বাচন পদ্ধতির নাম হচ্ছে একক হস্তান্তরযোগ্য ভোটদান পদ্ধতি। সমানুপাতিক প্রতিনিধিত্ব এখানে থাকে। তো এক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের সময় মূলত দুটি নীতি অনুসরণ করা হয়েছে। কি কি দুটো নীতি? এক হচ্ছে অঙ্গরাজ্যগুলির প্রতিনিধিত্ব যাতে যথাসম্ভব একই হারে হয়, অর্থাৎ প্রত্যেক অঙ্গরাজ্যের যাতে প্রতিনিধিত্ব একই রকম হয়। কেন্দ্রীয় ইউনিয়ন এবং অপরদিকে সমষ্টিগতভাবে রাজ্যগুলির মধ্যে যাতে ভোটের সমতা রক্ষা করা যায়, অর্থাৎ কেন্দ্রের মোট ভোট সংখ্যা গুলির মোট ভোট সংখ্যার সমান হয়, অর্থাৎ বিভিন্ন অঙ্গরাজ্যের যাতে সমান যোগদান থাকে, সেই কারণে সমানুপাতিক শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। এবার এই যে নির্বাচন ব্যবস্থা, এই নির্বাচন ব্যবস্থায় যত ভোট পড়বে, মোট প্রদত্ত ভোট, সেই প্রদত্ত ভোটের যদি অর্ধেকের বেশি না পায়, তাহলে কিন্তু কোনো পদে, মানে রাষ্ট্রপতি পদে কেউ নির্বাচিত হতে পারবেন না। এখানে কিন্তু সংখ্যাগরিষ্ঠ অবলম্বন করা হয়নি, এই বিষয়টা মাথায় রাখবো। সংখ্যাগরিষ্ঠ মানে কি? টোটাল ভোটার ডিভাইডেড বাই 2 + 1, সেটাকে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে বলছে যে সংখ্যাগরিষ্ঠ নয়, প্রদত্ত ভোটের অর্ধেকের বেশি, অর্থাৎ যত ভোট পড়েছে তার অর্ধেকের, বা যত ভোট সংখ্যা আছে তার অর্ধেকের বেশি যদি ভোটার ভোট না দেয় রাষ্ট্রপতিকে, তাহলে কিন্তু নির্বাচিত হতে পারবেন না। আর সেই কারণে এখানে যে পদ্ধতিগুলো বলা হয়েছে আমি পরে আলোচনা করছি এক বাই এক, তোমরা বুঝতে পারবে। তার আগে এই যে সমানুপাতিক বিষয়টা, রাজ্য এবং কেন্দ্রের ভোটের মূল্য সমান হবে, তো এই কারণে একজন বিধায়কের ভোট সংখ্যা এক, বিধায়কের ভোটের পরিমাণ এক, এমএলএ এমপিদের ভোটের পরিমাণ এক, কিন্তু তাদের ভোটের সংখ্যার মূল্য কত, প্রত্যেকের যে ভোট মূল্য সেটা কিন্তু সমান নয়। বিভিন্ন অঙ্গরাজ্যের বিধায়কের ভোটের মূল্য বিভিন্ন রকম। ধরো না, পশ্চিমবঙ্গে যদি একজন এমএলএ, তার ভোটের মূল্য যত হবে, মণিপুর বা উত্তরপ্রদেশ বা অন্য রাজ্যের ভোটের মূল্য কিন্তু তত হবে না। কারণ কি? কারণ রাজ্যের যে মোট জনসংখ্যা, সেই মোট জনসংখ্যার ভিত্তিতে এই যে ভোট মূল্য, সেই ভোট মূল্য নির্ধারিত হয়। কিভাবে? তো এই যে ভোট মূল্যটা কিভাবে বের করে? প্রথমে যে রাজ্যের মোট জনসংখ্যা, সেই জনসংখ্যাকে
ওই রাজ্যের বিধানসভা নির্বাচিত মোট সংখ্যা দিয়ে ভাগ করে প্রথমে। যত জনসংখ্যা হবে বা অর্থাৎ যত ভোটার হবে তাকে নির্বাচিত প্রতিনিধিত্ব দিয়ে ভাগ করলো। এবার যে ভাগ হবে, ভাগফল বেরাবে, সেই ভাগফলকে 1000 দিয়ে ভাগ করবে আবার। আর এর ফলে যে ভাগফলটা বের হয় আর তা হবে ওই রাজ্যের বিধানসভার প্রত্যেকের সদস্যের আর ভোটের মূল্য। এবার ভাগফল দেখা গেল যে ভাগশেষ 500-র বেশি থেকে যাচ্ছে, তখন কি হবে, সেই ভোটের মূল্যের সাথে আরো 1 যুক্ত হবে। আমি এখানে ছবির সাথে দেখা করব ভাবলাম, কিন্তু ওটা করা হয়নি। তো এরকম যখন 500-র বেশি হবে তখন আমরা স্বাভাবিক জানি যে 0.5 এর পরে 5.6 হয়ে গেলে সেটা রাউন্ড ফিগারে 1 যোগ হয়ে যায়। ঠিক একই রকম এখানে 500-র যদি বেশি হয় তাহলে সেই ভোট মূল্যের সঙ্গে 1 যুক্ত হয়ে সেই সংখ্যাটা হবে এক একজন বিধায়কের ভোটের মূল্য। আর যদি 500-র কম হয় তাহলে কিন্তু কোনো সংখ্যা টংখ্যা যোগ হবে না, যেটা ভাগফল বেরিয়েছে সেটাই হবে। বোঝা গেছে? বুঝতে পারছো তোমরা? হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। বলছি বিষয়টা বোঝা গেছে? হ্যাঁ স্যার, মানে বুঝতে একজন পারছি। বিধায়কের ভোটের, হ্যাঁ বলছি একটু আরেকটু পড়ে একজন বলেন বিধায়কের। হ্যাঁ হ্যাঁ, আর পরেও শুনতে পারবে, রেকর্ডিংটা থাকবে। আহ, হচ্ছে যে একজন বিধায়কের ভোটের মূল্য কত হবে। তো ধরে নাও পশ্চিমবঙ্গের জনসংখ্যা বা ভোটার 8 লক্ষ, বিধায়ক হচ্ছে 294 জন। তো সেই 8 লক্ষকে 294 দিয়ে ভাগ হবে, তারপরে আবার যে সংখ্যাটা আসবে তাকে 1000 দিয়ে ভাগ হবে। এবার যে ভাগফলটা বেরাবে সেটা হবে একজন বিধায়কের ভোট মূল্য। এবার ভাগফলের পরে দেখা গেলো ভাগশেষ 500-র বেশি থাকছে, ভাগফল সাপোজ ধরে নাও 200 হলো বা 221 হলো, আর ভাগশেষ 500-র বেশি থাকলো, তাহলে 222 হবে ভোট মূল্য এক একজন বিধায়কের। বোঝা গেছে? হ্যাঁ স্যার। বুঝতে পারছো তো? হ্যাঁ। হ্যাঁ স্যার, এবার 501, হ্যাঁ বলো। যদি 500-র 1 বেশি হলো তাহলে ওইটা কি মূল্যটা 501 হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এবার প্রত্যেক সাংসদ তাদের ভোটের মূল্য কত হবে। তো ওইখানে যেরকম টোটাল রাজ্যের জনসংখ্যা দিয়ে নির্বাচিত যে এমএলএ সেই সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম, তো সাংসদের ক্ষেত্রে ভোটের মূল্যের ক্ষেত্রে কি হবে, সমস্ত অঙ্গরাজ্যের বিধানসভা নির্বাচিত সদস্য মিলে মোট ভোট দেবেন পার্লামেন্টের উভয় কক্ষে নির্বাচিত সদস্যরা ঠিক ততগুলোই ভোট দিবেন। অর্থাৎ যতজন এমএলএ আছেন সারা ভারতবর্ষে সবাই মিলে যদি 3000 ভোট মূল্য হয় তাদের, 3000 যদি হয়, তাহলে সাংসদেরও সব সাংসদ মিলে ভোট যাতে 3000 হয় সেটা খেয়াল রাখতে হবে। আর সেইভাবেই এইখানে পার্লামেন্টের এক একজন সাংসদের যে ভোটের মূল্য সেটা নির্ধারণ করা হয়েছে। তো কিভাবে করেছে, তো পার্লামেন্টের প্রত্যেক নির্বাচিত সদস্যের যে ভোট সংখ্যা নির্ণয়ের জন্য কি করতে হয়, বিধানসভাগুলির সকল সদস্যের মোট ভোট সংখ্যাকে, বিধানসভার সদস্যগুলির মোট ভোট সংখ্যাকে পার্লামেন্টের উভয় কক্ষের মোট নির্বাচিত সদস্য সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। এইভাবে যে ভাগফলটা পাওয়া যাবে তা হবে প্রত্যেক নির্বাচিত সংসদের ভোট মূল্য। তবে ভাগশেষ যদি ভাজক সংখ্যার অর্ধেকের সমান হয় বা তার বেশি হয় তাহলে ভাগফলের সঙ্গে 1 যোগ হবে। ওইখানে 500 নির্দিষ্ট করে দিয়েছিল, যেহেতু ওখানে সংখ্যাটা বেশি লাখে বা কোটিতে, কিন্তু এখানে যেহেতু অত সংখ্যা হবে না, ওই জন্য এখানে বলা হচ্ছে যে ভাজকের অর্ধেকের বেশি হলে, মানে ওই রকমই আর কি, 5-এর বেশি হলে বা 500-র বেশি হলে ভাগফলের সাথে 1 যুক্ত হয়ে যে সংখ্যাটা বেরাবে সেটা হবে প্রত্যেক সাংসদের ভোট মূল্য। আমি পরে গ্রুপে তোমাদের ওই ছবিটা দিয়ে দেবো, আমি এখানে ছবিটা এডিট করতে ভুলে গেছি, তাহলে সুবিধা হবে, বা অনেক বই ছবিটা দেওয়া আছে। এবার আমরা আলোচনা করব যে রাষ্ট্রপতি যে ভোটদান পদ্ধতি, সে ভোটদান পদ্ধতিটা কেমন। সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুসারে কি করা হয়েছে, গোপন ব্যালটের মাধ্যমে আর ভোটদান ব্যবস্থা করা হয়েছে। তো ভোটদান কিভাবে হবে, তো
প্রত্যেক ভোটারকে, অর্থাৎ এই যে যারা এমএলএ আছে বা নির্বাচিত এমপিরা আছে, তাদেরকে প্রত্যেককে একটা করে ব্যালট পেপার দেওয়া হয়, এবং সেই ব্যালট পেপারে কি হয়, সমস্ত প্রতিদ্বন্দ্বীর নাম লেখা থাকে। সাপোজ ধরে নাও 5 জন বা 6 জন প্রতিদ্বন্দ্বী আছে, তো এক একটা ব্যালট পেপারে প্রত্যেকেরই নাম থাকবে। এবার প্রত্যেক যে নির্বাচকরা আছে, অর্থাৎ ভোটাররা আছে, এমএলএ এমপিরা, তারা কি করে, তারা প্রত্যেকে তাদের ভোটার মানে যে যতগুলো ভোটার থাকবে, থাকবে, ব্যালট পেপারে নাম থাকবে, ততগুলো ভোট দেওয়ার তারা অধিকারী হবে, এবং তারা নিজেদের পছন্দ মতো আর ভোট দিবে। পছন্দ বলতে কিভাবে, ধরো না যদি 5 জন আছে, তো তার প্রথম পছন্দ কে হবে, তার নামের পাশে 1 লিখবে। দ্বিতীয় পছন্দের কে হবে, তার নামের পাশে 2 লিখবে। এরকম তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা তারও বেশি থাকলে 6, 7, 8 করে এরকম পরপর পরপর তারা তাদের যে পছন্দ, সেই পছন্দ অনুসারে ভোট দিবে। এবার কেউ যদি মনে করে যে আমি সমস্ত পছন্দের দিব না, আমি 1, 2, 3 করে রেখে দিলাম, বাকিতে আমি আর মার্ক করলাম না, সে পারবে। কিন্তু সে যদি মনে করে যে আমি প্রথম পছন্দের ভোট দিবই না, 2, 3, 4, 5 দেব, তাহলে কিন্তু হবে না। তাকে প্রথম পছন্দের ভোট দিতেই হবে, আর যদি না দেয় তাহলে তার যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটা বাদ পড়ে যাবে। বোঝা গেছে? এইভাবে যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে আর ভোট গ্রহণ করা হয়। এবার ভোট গণনা কিভাবে করা হবে? ভোট গণনা হবে, ভোট গ্রহণের পর সকল নির্বাচন যে প্রার্থী, তাদের প্রথম পছন্দের যে বৈধ ভোট, অনেক সময় অবৈধ কিছু ভোট থাকে বা ব্যালট পেপারের কোনো কারণে বাদ হয়ে যায়, তো সেজন্য বলছে যে বৈধ ভোট, সেই ভোটগুলোকে আর গণা হবে। কিভাবে গণবে? প্রথমে যে প্রথম পছন্দের যারা ভোট পেয়েছে, 5 জন ভোটার আছে, ধরে নাও 1000 জন ভোটার আর 5 জন প্রতিদ্বন্দ্বী, তো প্রথম পছন্দের 400 400 করে পেয়েছে, বাকি আরো যারা আছে এরকম হলো। এবার যে বৈধ ভোট হবে তাকে 2 দিয়ে ভাগ করবে। যদি 1000 হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 500 প্লাস 1, তার সাথে 1 যোগ করে, তাহলে মোট যে কোটা, রাষ্ট্রপতি নির্বাচনে কোটা বলা হচ্ছে, তো 501 যে প্রার্থী পাবে সে রাষ্ট্রপতি পদে আর নিযুক্ত হবে। তো এবার দেখা হলো প্রথম যে পছন্দের 1000 জন ভোটার, এর প্রত্যেকে তো প্রথম পছন্দের তো 500 500 করে নাও হতে পারে। দেখা হলো একজন 400 পেলো প্রথম পছন্দের, আরেকজন 400 পেলো, আরেকজন 50 পেয়েছে, আরেকজন 30 পেয়েছে, আরেকজন 20 পেয়েছে, এইভাবে করে 1000 জন আর প্রথম ভোট অনুসারে এরকম ভোটার যা ভোট দিয়েছে, 5 জন ভোট ক্যান্ডিডেট, তারা ভোট পেল। এবার দেখা হলো 400 ভোট পেয়েছে, আর একজন পেয়েছে 450। এবার তাহলে কি হবে, কোটার তো হলো না। তখন বলা হচ্ছে যে প্রথম গণনায় যে প্রার্থী 5 জনের মধ্যে যে সবচাইতে প্রথম প্রার্থীর কম ভোট পাবে আর কি, প্রথম পছন্দের ভোট পাবে না, তখন কি হবে, সেটাকে ভোট ব্যবস্থা বলছে। অর্থাৎ যে সবচাইতে কম ভোট, তাকে সেই লিস্ট থেকে, তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। থাকলো 4 জন, তার ভোটটা কি হবে, তার ভোটটা কি হবে, দ্বিতীয় পছন্দের প্রার্থীরা আছে তাদের মধ্যে ভাগ করে দেওয়া হলো। ভাগ করে দিলে তারা যে 400 পেয়েছিল সে হয়তো 4-5টা বেশি পেলো, 10টা পেলো, যে 450 পেলো সে 10টা পেলো। এইভাবে পরপর কিন্তু চলতে থাকবে, 10 জন, 12 জন, 14 জন, 7 জন, যতজনই ক্যান্ডিডেট থাকুক না কেন, একজন করে বাদ হবে, এবং তাদের দ্বিতীয় পছন্দের ভিত্তিতে আর ভোটটা অন্যদের কাছে হস্তান্তর হয়ে যাবে। এইভাবে প্রার্থী বাতিল এবং ভোট হস্তান্তর চলতে থাকবে যতক্ষণ না কোটা পূরণ হচ্ছে, অর্থাৎ 501 পাচ্ছে কেউ। এবার যদি দেখা গেলো দ্বিতীয় স্থানে 2 জন আছে, দুজনই দ্বিতীয় স্থান মানে বাদের তালিকায় আর কি,
শেষের দিকে তৃতীয় জন এবং চতুর্থ জন, তারা দুজনই হয়তো প্রথম পছন্দের 20টা করে পেয়েছে। তাহলে কে আগে বাদ যাবে, এ নিয়ে প্রশ্ন হতে পারে, সমস্যা হতে পারে। তখন বলা হচ্ছে সেটা যে লটারির দুজনের মধ্যে লটারি করা হবে বা হেডটেল এরকম কিছু একটা ব্যবস্থা করা হবে। সেইখানে যে জিতবে সে বেঁচে থাকবে, আর বাকি যে হেরে যাবে তার ভোটটা বাকিদের কাছে হস্তান্তর হয়ে যাবে। এরকম করে আর ভোট হস্তান্তরের মাধ্যমে রাষ্ট্রপতি যে কোটা, সেই কোটা নির্ণয়ের ব্যবস্থা করা হয়েছে। তো আজ পর্যন্ত এতগুলো যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে তার মধ্যে একমাত্র ভিবি গিরি, তার নির্বাচনে এই দ্বিতীয় পছন্দের আশ্রয় নেওয়া হয়েছে। বাকিরা প্রথম পছন্দে কিন্তু কোটা পেয়ে গেছে। এই নামটা মনে রাখবে, এটা একটু ইউনিক, ওই জন্য এটা আমি হাইলাইট করেছি। এইটা পরীক্ষাতে মাঝে মধ্যে আসে। তো মোটামুটি বোঝা গেছে রাষ্ট্রপতির যে নির্বাচন। প্রশ্ন আছে এর মধ্যে? হ্যালো, বলছি শুনতে পাচ্ছ? স্যার বুঝতে হ্যালো, পারিনি স্যার। কোন জায়গাটা বুঝতে পারনি বলো? স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল তাই বুঝতে পারিনি স্যার। আচ্ছা, বাকিরা বুঝতে পেরেছো কিনা? বাকিরা বলো। হ্যাঁ স্যার, বোঝা গেছে। আচ্ছা, কোনো সমস্যা হয়নি তো? না স্যার, হুম, বলছি স্যার যে যে বুঝতে পারো ভোট নেটওয়ার্ক। স্যার বলো। বলছি ভোটটা যে হুম হস্তান্তর হবে তো ওটা কি সমান, মানে যে মানে কম ভোট পাবে সেটা কি সমানভাবে সব প্রার্থীর কাছে যাবে হুম 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 সমানভাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভোটটা যদি 15টা ভোট থাকে আর 3জন হুম, প্রার্থী যদি বেঁচে থাকে, তাহলে প্রত্যেকের পাঁচ কাছে পাঁচ করে পাঁচটা পাঁচ পাঁচটা করে পাঁচ। চলে যাবে। হুম আচ্ছা, আর হুম। ওই মানে সবচেয়ে কম প্রার্থীটা বাতিল হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, সবচেয়ে কম প্রার্থী বাতিল হয়ে যাবে। এবার দেখা গেলো দুজন কম আছে আর দুজনের একই সংখ্যা, তখন হুম, লটারি হবে। হুম, আচ্ছা আচ্ছা। তো এই স্যার ভিভিগিরি যে এটা ঠিক কি আছে, নেটওয়ার্ক লটারির প্রবলেম। মাধ্যমে? হুম, ভিভিগিরিটা তো লটারির মাধ্যমে না, ওটা দ্বিতীয় পছন্দের ভিত্তিতে হয়েছিল। হ্যাঁ, দ্বিতীয় পছন্দের ভোটে হয়েছে। লটারি বিষয়টা আলাদা, লটারিটা হচ্ছে বাদের সব ক্ষেত্রে আর কি। হুম ঠিক আছে। হুম, ঠিক। ঠিক আছে, যে বুঝতে পারেনি পরে ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, আচ্ছা। আরো যদি কারো প্রশ্ন থাকে, আমি একটা শুরু করেছি ইউটিউবে, তোমরা সেখানে কমেন্টের মাধ্যমে প্রশ্ন। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট যেটা পদ্ধতি একটু ওইটা হ্যাঁ, ওটা পরে আসবে, বললে পরে ভালো। আসবে, বিষয়টা আছে আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি দেখা এবার। যাচ্ছে। হুম। তো মূল্যায়নে আমরা একটু আলোচনা করব যে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা কি ধরনের, কতটা সার্থক, কতটা সার্থক নয়। তো এমপি শর্মা বলছে যে সমানুপাতিক ভোটের কথা বলা হয়েছে এখানে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সমানুপাতিক নির্বাচন ব্যবস্থা এখানে দেখা যায় না, কারণ সমানুপাতিক নির্বাচন ব্যবস্থায় কমপক্ষে 2টি আসনের প্রয়োজন। কিন্তু ভারতের সাথে একজনই রাষ্ট্রপতি থাকেন আর একটাই আসন। তো ডক্টর বি আর আম্বেদকর আবার বলছে যে না, এইখানে আমাদের শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে সংখ্যালঘু দল বা সংখ্যালঘু গোষ্ঠী তারাও কিন্তু প্রতিনিধিত্ব করতে পারে। তার জলজান্ত উদাহরণ ডক্টর এপিজে আব্দুল কালাম। এবং আহ, এই যে নির্বাচন ব্যবস্থায় প্রত্যেকের অংশগ্রহণের অধিকার আছে, আর সেই কারণে যে সমানুপাতিক প্রতিনিধিত্ব সেটা কিন্তু আমরা দেখতে পাই। এবং প্রত্যেক রাজ্যের ভোটার যে মূল্য বা এমএলএ দের ভোটের মূল্য, সেটা কিন্তু সমানুপাতিক বা জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। এবার শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শুনতে স্যার পাচ্ছ? শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো এবার মনে করো যখন রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা হলো, তখন কোনো একটা রাজ্যে বিধানসভা দোদুল্যমান অবস্থায় আছে বা বিধানসভা বাতিল হয়ে আছে। সে কোনো জরুরি অবস্থার কারণে হতে পারে, বা সেখানে হ্যাং পার্লামেন্টের কারণেও হতে পারে, বা কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে হতে পারে। তো এরকম কারণে যদি হয়, তাহলে কি রাষ্ট্রপতি নির্বাচন বন্ধ থাকবে বা সে রাজ্যের কি প্রতিনিধিত্ব থাকবে না? তো সুপ্রিম কোর্ট বলছে
যে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে, একজন রাষ্ট্রপতি পদত্যাগ করার পরে বা তার মেয়াদ শেষ হওয়ার 6 মাসের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পূর্ণ করতে হবে, এরকম সংবিধানের নির্দেশ আছে। তো সেই কারণে বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট বলছে যে না, এই ধরনের যদি কোনো হ্যাং পার্লামেন্ট থাকে কোনো বিধানসভায় বা কোন বিধানসভা বাতিল থাকে, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা হবে, সেই বিধানসভার বা সেই এলাকার অংশগ্রহণ থাকবে না। আর এরকম ঘটনা ঘটেছে, এটা মনে রাখবে, 1974 সালে ষষ্ঠ যে রাষ্ট্রপতি, সেখানে তার প্রাককালে আমরা দেখেছি যে বিধানসভা আর বাতিল ছিল কোথায়, গুজরাটে। আর সেই সময়ে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টা বলেছে। আর আবার কেউ বলছে যে ভারতবর্ষে যে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা অতি জটিল প্রকৃতির, কারণ সংসদের উভয় কক্ষ কোন দল একক সংখ্যাগরিষ্ঠ না পেলে বা বহুদলীয় ব্যবস্থার ক্ষেত্রে তখন কিন্তু কি শোনা যাচ্ছে না? হ্যালো, শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, গৌতম আবার মেসেজ করলো যে ঠিক। তো যদি সংখ্যাগরিষ্ঠ না পায় কোনো দল, ধরে নাও, বা বহুদলীয় ব্যবস্থা চলছে, তখন কি হতে পারে? তখন দেখা গেল অনেক দল নিজের পছন্দ মতো বিভিন্ন রকমের প্রার্থী দিল। তখন গিয়ে এই যে হস্তান্তর ব্যবস্থাটা একটা জটিল ব্যবস্থায় পরিণত হয়ে যাবে। আর সেই কারণে এই যে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা, সেটা একটা জটিল প্রকৃতির ব্যবস্থা করেছে। এবার রাষ্ট্রপতির যে কার্যকাল এবং পদচ্যুতি যে বিষয়টা, সে বিষয়টা 56 নং ধারায় বলা হয়েছে, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। মাঝে মধ্যে এক একজন কথা বলবে, হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো। তো এই যে 56 নং ধারায় কি বলা হয়েছে, এখানে অনেকগুলো প্রভিশন আছে, ইংরেজিতে আছে, আমি বাংলাতে পরে ব্যাখ্যা করছি, এখানে একটু রিডিং করে দিচ্ছি। 56(1) ধারায় বলা হয়েছে, দ্য প্রেসিডেন্ট শ্যাল হোল্ড অফিস ফর এ টার্ম অফ 5 years from the date on which he enter upon his office. অফিস জয়েন করবেন তবে থেকে 5 বছর তিনি অফিসে থাকবেন, কার্যকাল তার 5 বছর। The president may by writing under his hand address to the vice president resign his office. তার কখন রিজাইন দিতে পারবেন? ভাইস প্রেসিডেন্টকে। বাংলাটা পরে আলোচনা করছি। The president may, for violation of the constitution, be removed from office by impeachment, যে ইমপিচমেন্টের কথা বলছিলেন, in the manner provided in Article 61, পরে আমি আলোচনা করছি। The president shall, notwithstanding the expiration of his terms, continue to hold office until his successor enter upon his office. 56(2) কি বলেছে? Any resignation addressed to the vice president under clause A of the provision to clause 1 shall forthwith be communicated by him to the speaker of the house of the people. অর্থাৎ 56 নং ধারায় কি বলা হয়েছে? 56 নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পর 5 বছরের জন্য তিনি নিজের পদে অধিষ্ঠিত থাকবেন। তবে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে তার যে পদত্যাগ পত্র, সেটা কিন্তু উপরাষ্ট্রপতির কাছে দিতে হবে। এগুলো শর্ট কোশ্চেন আছে। এবং 61 নং ধারা অনুসারে, আমি পরে আলোচনা করছি যখন 61 নং ধারা আসবে, যে সংবিধানে আর ভঙ্গের কারণে বা সংবিধান অবমাননার দায়ে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারিত করা যেতে পারে, অর্থাৎ রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যেতে পারে। আবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে কার্যভার না নেওয়া পর্যন্ত তিনি স্বপদে বাহাল থাকবেন। অর্থাৎ তার টার্মস পূরণ হয়ে গেল 5 বছর, কিন্তু আবার নতুন একজন রাষ্ট্রপতি না হওয়া পর্যন্ত তিনি আর নিজের থাকবেন, এরকম সংবিধানে বলা হয়েছে। আবার পুনর্নির্বাচন ব্যবস্থা, সে ব্যবস্থা কিন্তু ভারতের সংবিধানের 57 নং ধারায় দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে? A person who hold or who has held office as president shall, subject to the other provisions
of this constitution be eligible for re-election to that office. অর্থাৎ সংবিধানের ৫৭ নং ধারা অনুসারে যে ব্যক্তি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত আছেন বা ছিলেন তিনি পুনরায় নির্বাচিত হতে পারেন। এই ব্যবস্থা ৫৭ নং ধারায় শোনা যাচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। একটু তাড়াতাড়ি রেসপন্স করবে। এবার যেটা আলোচনা করবো ৫৮ নং ধারা ৫৭ পর, এখানে রাষ্ট্রপতি পদের যে যোগ্যতা এবং শর্তাবলী ৫৮ এবং ৫৯ নম্বর ধারায় বলা হয়েছে। ৫৮ নং ধারা কি বলা হয়েছে? The qualification for election as president. No person shall be eligible for election as president unless যতক্ষণ না he is a citizen of India, he has the age of 35 years and is qualified for election as a member of House of the People. পরে বাংলাটা বলছি আমি। ২ নম্বর, eligible for election as president if he hold any office of profit under the government of India or the government of any state or under any local or other authority subject to the control of any of the state government. অর্থাৎ বলা হয়েছে যে ভারতীয় সংবিধান ৫৮ নং ধারা অনুসারে রাষ্ট্রপতি পদে নির্বাচিত যোগ্যতা লাগবে। সেই যোগ্যতা কি? তাকে ভারতীয় নাগরিক হতে হবে। ভারতীয় নাগরিক ছাড়া কেউ রাষ্ট্রপতি হতে পারবে না। তার বয়স ৩৫ বছর হতে হবে। এগুলো ছোট ছোট বিষয় মনে রাখবে। লোকসভার সদস্য হওয়ার তাকে যোগ্যতা সম্পন্ন হতে হবে। অর্থাৎ লোকসভার সদস্য হওয়ার জন্য যা যা যোগ্যতা লাগবে সেটা তাকে পূরণ করতে হবে। এবং একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদে প্রতিনিধিত্ব করতে পারবেন না যদি তিনি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের বা কোনো স্থানীয় সরকারের অধীনে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন। এই বিষয়গুলো ৫৮ নং ধারায় আরো কিছু শর্তাবলী বলা হয়েছে। কি বলা হয়েছে? The president shall not be a member of either house of parliament or of a house of the legislature of any state, and if a member of either house of parliament or of a house of the legislature of any state be elected president, he shall be deemed to have vacated his seat in that house on the date on which he enter upon his office as president. The president shall not hold any other office of profit. ৩ নম্বর বলছে, the president shall be entitled without payment or rent to the use of his official residence and shall be also entitled to such emolument, allowance and privilege as may be determined by the parliament by law until provisions in that behalf is so made such emolument, allowance and privilege as are specified in the second schedule. বাংলাটা বলছি পরে আমি। The emolument and allowance of the president shall not be dismissed during his term of the office. ধারায় কি বলা হচ্ছে? রাষ্ট্রপতি কেন্দ্রীয় সভার সদস্য থাকতে পারবে। অর্থাৎ কোনো এমএলএ বা এমপি সদস্য হয়ে তিনি থাকতে পারবেন না। যদি থাকেন এমএলএ বা এমপি, তিনি যদি থাকেন এবং তিনি যদি রাষ্ট্রপতি পদে তারা যবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন তবে থেকেই তার যে এমএলএ বা এমপি যে সদস্য পদ সেটা খারিজ হয়ে যাবে। আমরা জানি যে বিভিন্ন সময় যারা সরাসরি রাজনীতি থেকে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি বা এরকম হয়েছেন তারা কিন্তু এরকম এমএলএ বা এমপি থেকে আগে রেজিগনেশন দিয়েছেন বা রেজিগনেশন না দিয়েও নির্বাচনে লড়ার পর যখন তিনি যবে থেকে জিতে গেলেন তবে থেকে কিন্তু তার সদস্য পদ এমএলএ এমপি থেকে বাদ হয়ে যায়। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ। তো রাষ্ট্রের আরেকটা তারপরে ধাপ কি বলেছে যে রাষ্ট্রের অধীনে কোনো লাভজনক পদ দ্বিতীয় তফসিলে যেভাবে রাষ্ট্রপতি উপলব্ধ বা ভাতা প্রদান করা হয়েছিল সেগুলি ভোগ করবেন এবং বিনা ভাড়ায় সরকারি ভবন ব্যবহারের অধিকারী হবেন। তবে পার্লামেন্ট বিধি ধারা
এইসব উপলব্ধ ভাতা বা বিশেষ অধিকার নির্ধারিত করে থাকে। অর্থাৎ এই যে বিষয়গুলো সম্পূর্ণ পার্লামেন্টের দ্বারা নির্ধারিত হয়। এই ধারাটা কিন্তু মনে রাখবে যে কোন ধারায় বাসভবন ফ্রিতে, এটা পরীক্ষাতে এসেছিল। রাষ্ট্রপতির যে উপলব্ধ ভাতা বা বিশেষ অধিকার সমূহ তাদের পদে থাকাকালীন সময়ে সেটা হ্রাস করা যাবে না। যে পদে যখন আছে তার সে তারপরে তার বেতন কমিয়ে দেওয়া হলো, প্রেসিডেন্সিয়াল ইলেকশন অ্যাক্ট, এটা একটা আইন পাশ, আর সেইখানে আরো দুটি শর্তের কথা বলা হয়েছে রাষ্ট্রপতি হতে গেলে। আর কি শর্ত বলছে যে সেখানে প্রার্থীকে 1,000 টাকা জামানত দিতে হবে। যখন ইলেকশনে দাঁড় করানো হবে তখন 15,000 টাকা জামানত দিতে হবে, এবং যে মনোনয়ন পত্রটা দেওয়া হবে সেই মনোনয়ন পত্র 50 নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হতে হবে। মানে 50 জন প্রস্তাবক থাকতে হবে এবং 50 জন অন্য 50 জন সমর্থক থাকতে হবে, তবে সে আর যোগ্য হবে। 1974 সালের আগে এই যে 50 জন ব্যবস্থাটা, এটা কিন্তু 74 সালের আগে 10 জন যদি প্রস্তাবক থাকতো বা সমর্থক থাকতো তাহলে কিন্তু একজন ভোটে দাঁড়াতে পারতো, কিন্তু 74 সালের পরে সেই সংখ্যাটা 50 আর করা হয়েছে। রাষ্ট্রপতির যে শপথ সংক্রান্ত বিষয় সেটা সংবিধানের 60 নং ধারাটা মনে রাখবে। কি বলা হয়েছে? এভরি প্রেসিডেন্ট অ্যান্ড এভরি পার্সন অ্যাক্টিং অ্যাজ প্রেসিডেন্ট or discharging the function of the president shall before entering upon his office make and subscribe in the presence of the Chief Justice of India, Chief Justice মনে রাখবে, or in which absence the senior most judge of the Supreme Court available an oath or affirmation। অর্থাৎ এই 60 নং ধারায় কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার পর তিনি সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস, সেই চিফ জাস্টিসের কাছে আর শপথ বাক্য পাঠ করো। কোনো কারণে যদি চিফ জাস্টিস না থাকে তাহলে কি হবে? তাহলে সুপ্রিম কোর্টের যিনি সিনিয়র মোস্ট জাজ, মানে তাদের মধ্যে যিনি সিনিয়রিটিতে এগিয়ে আছেন, তার দ্বারা, বয়সে কিন্তু বড় না, এটা মাথা রাখবে, জাজ বা তার প্রফেশনে যিনি সিনিয়র, তিনি দিকে। এবার আছে ইমপিচমেন্ট পদ্ধতি, যে জিজ্ঞেস করছিলেন, বুঝতে পারছো? হ্যালো হ্যালো স্যার। হুম। তো ইমপিচমেন্ট পদ্ধতিটা 61 নং ধারায় বলা হয়েছে। ধারাগুলো আলোচনা করছি, ইংরেজিতে আমি শুধু রিডিং করছি, বাংলাটা বুঝাবো। কি বলা হয়েছে? 1 নং 61, এখানে 4টা ধারা আছে, 4টা উপধারা 61 নং ধারার। 1 নম্বরে কি বলা হয়েছে? when a president is to be impeached for violation of the constitution, the charge shall be preferred by either house of the parliament। 2 নম্বর কি বলেছে? no such charge shall be preferred unless কখন a the proposal to prefer such charge is contained in a resolution which has been moved after the least 14 days notice in writing signed by not less than 1/10 of the total number of the member of house has been given or their consent to move the resolution, and such resolution has been passed by the majority of not less than 2/3 of the total membership of the house। বাংলাটা আমি পরে বলছি। when a charge has been so preferred by either house of parliament, the other house shall investigate the charge or cause of charge to be investigated, and the president shall have the right to appear and to be represent at such investigation। অর্থাৎ একটা পার্লামেন্টের একটা কক্ষে যখন তাকে দোষী সাব্যস্ত করা হবে, সে দোষটাকে অপর কক্ষ কিন্তু ইনভেস্টিগেট করে দেখতে পারে, এবং সেই সময় রাষ্ট্রপতি
তার অনুগামীদের মাধ্যমে তার যে চার্জটা বা তার যে দোষারোপটা সেটা কিন্তু ডিফেন্ড করতে পারে। ইফ as a result of the investigations a resolution is passed by the majority of not less than two-thirds of the total membership of the house by which the charge was investigated or caused or to be investigated, declaring that the charge preferred against the president has been sustained, such resolution shall have the effect of removing the president from his office as from the date on which the resolution is so passed. অর্থাৎ হচ্ছে 61 বলা হয়েছে দ্য পার্লামেন্ট যে কোনো সময় যে কোনো সদস্য সংবিধান লঙ্ঘনের অভিযোগ রাষ্ট্রপতির বিরুদ্ধে নিয়ে আসতে পারে এবং ইমপিচমেন্ট লোকসভার হতে পারে, রাজ্যসভার হতে হচ্ছে পারে। শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বলা হয়েছে যে যখন কারো রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির বিরুদ্ধে এই যে দোষারোপ বা সংবিধান ভঙ্গের অভিযোগ নিয়ে আসা হবে, সেই সময় কিন্তু 14 দিন আগে তাকে নোটিশ দিতে হবে। আর সেই নোটিশে সংসদের ন্যূনতম 1/4 সদস্যের যদি 100 জন সংসদের সদস্য থাকে তাহলে 25 জনের সমর্থন হলেই 14 দিন আগে লিখিত নোটিশ দিয়ে জানাতে হবে। এই দিনটা মনে রাখবে, খুব আসে পরীক্ষায়। আবার ওই সনদের ন্যূনতম 2/3 সদস্যের সমর্থনে সেই প্রস্তাব গৃহীত হবে। একজন মেম্বার সেই ইমপিচমেন্ট পদ্ধতিতে নিয়ে আসলো, এবার সেই নিয়ে আসার পরে সেটাই কি করতে হবে, 1/4 সদস্যের সমর্থন থাকতে হবে সেটাতে, এবং নোটিশ করবে 14 দিন আগে। তারপরে সেটা যখন হাউসে চলে আসবে, লোকসভা হোক বা রাজ্যসভায়, তখন সেটা 2/3 সদস্যের সমর্থন পেলে তবেই কিন্তু সেটা গৃহীত হবে। শুধু গৃহীত হবে না, তারপরে অপর কক্ষে সেটাকে পাঠানো হবে। এরকম অভিযোগ যখন অপর সনদে পাঠানো হবে দেখবে, এবং সেই তদন্তের উপস্থিত থেকে তার বক্তব্য পেশ করবে, এবং রাষ্ট্রপতির যে বিরাগ ভাজন যারা আছে এমএলএ এমপি, তারা কিন্তু এমপিরা, এমএলএ নয় এমপিরা, তারা কিন্তু রাষ্ট্রপতির হয়ে কথা বলবে, রাষ্ট্রপতিকে সমর্থন করবে। সেখানে যদি রাষ্ট্রপতি সমর্থন পেয়ে যায় তাহলে কিন্তু তাকে ইমপিচমেন্ট করা যাবে না। এবার অনুসন্ধানকারী কক্ষে মোট সদস্যের 2/3 ভোটার যদি থাকে, সে অভিযোগ স্বীকৃতি এবং সমর্থিত হলে আর সেদিন থেকে সেটা কার্যকর হবে এবং সেদিন থেকে রাষ্ট্রপতি তার পদ হারাবে। যদিও আজ পর্যন্ত 2022 সাল পর্যন্ত ভারতবর্ষে কোনো রাষ্ট্রপতিকে পদ্ধতির মাধ্যমে অপসারিত করা হয়নি, বা এরকম উদাহরণ কিন্তু। বুঝতে পারছো? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ। তো 62 নং ধারায় কি বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য থাকবে কিনা, কতদিন থাকতে পারে। তো বলছে the time of holding election to fill vacancy in the office of the president and the term of office of the persons elected of to fill casual vacancy and election to be fill a vacancy caused by the expiration of the term of office of the president shall be completed before the expiration of the term. 2 নম্বরে কি বলা হচ্ছে, an election to be fill a vacancy in the office of president occurring by reason of his death, resignation, শব্দগুলো মনে রাখবে, death, resignation, removal or otherwise shall be held as soon as possible after, and in no case later than 6 months, important, for the date of occurrence of the vacancy, and the persons elected to be fill the vacancy shall, subject to be provisions of Article 56, be entitled to hold office for the full term of 5 years from the date on which he enter upon his office. রাষ্ট্রপতি 5 বছরের কার্যকাল অতিক্রান্ত হওয়ার নিজে পদত্যাগ করলে বা ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে পদচ্যুত হলে বা ক্ষমতা থাকার কালীন সময়ে
তার মৃত্যু হলে, তার নির্বাচন বাতিল বা অন্য কোনো কারণে অযোগ্য বিবেচিত হলে রাষ্ট্রপতি শূন্য হওয়ার 6 মাসের মধ্যে 6 মান্থ ওখানে বললাম আমি 56 নং ধারা অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতেই হবে বা নিযুক্ত করতে হবে। ডক্টর হোসেন, সব নামগুলো মনে রাখবে, এবং ফখরুদ্দিন আলী আহমদ এরা যখন ইনঅ্যাক্টিং ছিলেন বা পদে ছিলেন সে সময় তাদের মৃত্যু হয়েছিল। 1969 সালে যখন জাকির হোসেন মারা গেলেন তখন উপরাষ্ট্রপতি ছিলেন ভিভি গিরি, এগুলো মনে রাখবে। তিনি রাষ্ট্রপতি হিসাবে কিছুদিন কাজ করেছিলেন অস্থায়ীভাবে। আবার 77 সালে যখন ফখরুদ্দিন মারা গেলেন তখন ভিভি যাত্রী অস্থায়ীভাবে সে দায়িত্ব ঘোষণা পালন করেছিলেন। 1969 সালে রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার কারণে সুপ্রিম কোর্টের তৎকালীন যে প্রধান বিচারপতি হিদায়েতুল্লাহ তিনি সাময়িক আর সামলিয়েছিলেন। কোনো কারণে যদি উপরাষ্ট্রপতিও না থাকে তখন তিনি তখন রাষ্ট্রপতি পদে আর নিযুক্ত হন। হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে স্যার। এবার 71 ধারায় কি বলা হয়েছে যে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিরোধ হয় সে বিরোধকে মীমাংসা করবে। বলছে যে অল ডাউটস এন্ড ডিসপিউটস অ্যারাইজিং আউট of or in connection with the election of the president or vice president shall be inquired into and decided by the Supreme Court, whose decision shall be final. অর্থাৎ 71 নং ধারা অনুসারে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যদি কোনো বিরোধ হয় সেই বিরোধের মীমাংসা কি করবে? সুপ্রিম কোর্ট। আর সেই কথা দেওয়া আছে সুপ্রিম কোর্টের হাতে এবং তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত, কোনো প্রশ্ন কেউ তুলতে পারবে না। 1975 সালে 39তম সংবিধান সংশোধনের মাধ্যমে সেই ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থেকে পার্লামেন্ট নিজের হাতে নিয়েছিল। আর পরবর্তীকালে আবার কি করেছিল যে 78 সালের পরে সেই পার্লামেন্টের হাতে দায়িত্বটা যখন চলে গেল সেটাকে আবার সংশোধন করলে 44তম সংশোধনের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসার পুনরায় দায়িত্ব আবার সুপ্রিম কোর্টের হাতে দিয়ে দিয়েছে। তো এইভাবে একটা বিচার ব্যবস্থা এবং শাসন বিভাগের একটা চলতে থাকে। তো পদচ্যুত সম্পর্কিত যে বিষয়গুলো এর অনেক সমালোচনা আছে। সংবিধান লঙ্ঘনের কারণে ইমপিচমেন্ট প্রস্তাব তোলা যায়, কিন্তু সংবিধান লঙ্ঘন বিষয়টা কি, কোন কাজটা করলে সংবিধানকে লঙ্ঘন করা হয়েছে এই ব্যাপারে সংবিধানে কিছু বলা হয়নি। আর এইভাবে সংখ্যাগরিষ্ঠ দল যে এই সুযোগ নিয়ে অকারণেই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করবে তাহলে কিন্তু করতে পারে, এভাবে সমালোচনা করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে রাজ্য বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করেন কিন্তু পদচ্যুতির সময় কিন্তু তারা গ্রহণ করে না। রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে তখন এমএলএরা অংশগ্রহণ করছে, কিন্তু যখন ইমপিচমেন্ট নেওয়া হবে বা তাকে সরিয়ে দেওয়া হবে তখন কিন্তু তাদের কোনো ভূমিকা থাকে না। পার্লামেন্ট মনোনীত সদস্যরাও নির্বাচনের সময় ভোট দিতে পারে না। যে 12 জন রাজ্যসভা এবং 2 জন যে লোকসভায় মনোনীত করেন সেই 2 জন এবং 12 জন তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে না, কিন্তু পদচ্যুতির ব্যাপারে আবার তখন তারা ভোট দেয়। রাষ্ট্রপতিকে আত্মপক্ষ সমর্পণের জন্য নির্দিষ্ট সময় কোনো উল্লেখ নাই। রাষ্ট্রপতি যে তার পক্ষে সওয়াল জবাব করবে কোনো কিন্তু নির্দিষ্ট সময়ের কথা বলা হয়নি, এবং এই কারণে রাষ্ট্রপতি যদি মনে করে যে তার বিরুদ্ধে ইমপিচমেন্ট নেওয়া হয়েছে তখন এই সময়ের সুযোগে তার প্রভাব খাটিয়ে কিছু সাংসদকে তার অনুকূলে নিয়ে আসতে পারে। আর বিশেষ করে যদি রাজ্যসভা মাত্র 84 জন সদস্যকে তার সমর্থনে নিয়ে চলে আসে তাহলে কোনো শক্তি তাকে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে আর পদচ্যুত করতে পারবে না। কারণ ডক্টর কেভি রাও বলছে পার্লামেন্টারি ডেমোক্রেসি অফ ইন্ডিয়া নামক গ্রন্থে দেয়ার আর সেভারেল catches and loopholes here which will make it ineffective, almost impossible to apply it in practice. অর্থাৎ ইমপিচমেন্ট পদ্ধতির কথা বলা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এর প্রয়োগ করা কিন্তু অবাস্তব, কঠিন,
আর এই কারণে সম্ভবত আজ পর্যন্ত ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে কোনো রাষ্ট্রপতিকে আর পদচ্যুত করা হয়নি। তো মোটামুটি আজকে ধারা অনুসারে পরপর আলোচনা করলাম। এরপরের দিন দুটো ক্লাসের মাধ্যমে আমরা রাষ্ট্রপতি সম্পর্কে বাকি বিষয়গুলো কমপ্লিট করে দেবো। একটা ক্লাস হবে রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলীর উপরে, আর দ্বিতীয় আর একটা ক্লাস হবে রাষ্ট্রপতির যে জরুরি ক্ষমতা, জরুরি যে শাসন ক্ষমতা, সেই ক্ষমতা সম্পর্কে আলোচনা হবে। তো যাই হোক, মোটামুটি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার।